Good morning, dear student. Welcome to the Way of Solution number 1 study channel of West Bengal. তো আমি তোমাদের ডাল্টন স্যার। তোমরা এখন পাচ্ছ রেল এবং এসএসসির পিওআইকিউ সেশনের একটা প্র্যাকটিস সেট এবং এটি চতুর্থ প্র্যাকটিস সেট। তো প্রত্যেকে যারা কানেক্ট আছো একটু দেখে রাখো আমাদের যে ক্লাস রুটিন আছে আগস্ট মাসের ক্লাস রুটিন তোমরা পাচ্ছ। সকাল 8:30 থেকে আমরা ক্লাস মিক্সড জিকে প্র্যাকটিস ক্লাস। তো সমস্ত ক্লাসের নোটিফিকেশন বা লিঙ্ক আমরা প্রোভাইড করি আমাদের ভেরিফাইড টেলিগ্রাম গ্রুপ দ্য ওয়ে অফ সলিউশনে। তোমরা ফ্রি ক্লাস টেলিগ্রামে কিন্তু লিঙ্ক এবং নোটিফিকেশন পাবে। পাশাপাশি আমাদের পেড কোর্স আমরা করাচ্ছি TWS একাডেমি অ্যাপ, যেটি প্লে স্টোরে তোমরা পেয়ে যাচ্ছ। তো আমাদের নতুন যে প্র্যাকটিস ব্যাচ এসছে এসএসসি এবং রেলের উপরে একটা দুর্দান্ত পিওআইকিউ প্র্যাকটিস সেশন তোমরা পেয়ে যাবে এবং এখানে লাইভ রেকর্ড সমস্ত রকম ক্লাসের ফেসিলিটি রয়েছে। মাত্র 499 টাকা প্রাইস রয়েছে। প্রত্যেকে দেখে রাখো এক ঝলকে এবং দুর্দান্ত একটা প্র্যাকটিস তোমরা পাবে আপকামিং পরীক্ষার আগে। ওকে, তো আমাদের এই ব্যাচ নিতে তোমরা কিভাবে নেবে একটু দেখে রাখো। TWS একাডেমি অ্যাপ ডাউনলোড করো প্লে স্টোরে গিয়ে, সেখানে TWS একাডেমি অ্যাপে লগ ইন করো, দেন তোমরা একটা পেজ পাচ্ছ। এরকম একটা পেজ পাবে, পেড কোর্স অপশন আছে, সেখানে তুমি যাও, সমস্ত পেড ব্যাচ সেখানে দেখতে পাবে এবং তোমার যে ব্যাচটা প্রয়োজন সেখানে বাই নাও অপশনে ক্লিক করলে তুমি ব্যাচ পারচেস করতে পারবে। ঠিক আছে, তো আমরা আজকের যে পিওআইকিউ প্র্যাকটিস ক্লাস শুরু করছি। প্রত্যেকে যারা কানেক্ট আছো শেষ পর্যন্ত দেখতে থাকবে। প্রথম প্রশ্ন, প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে, সূত্রটি কোন সূত্র? নিউটনের প্রথম সূত্র, নিউটনের তৃতীয়, দ্বিতীয়, নিউটনের চতুর্থ সূত্র। তো রেলওয়ে গ্রুপ ডি 2014 সালের প্রশ্নটা এসেছিল, সহজ প্রশ্ন। তো এই ধরনের প্রশ্ন তোমরা সমস্ত পরীক্ষায় পেতে পারো। প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে, সূত্রটি নিউটনের তৃতীয় গতিসূত্র থেকে আমরা পাচ্ছি। নিউটনের 3টি গতিসূত্র রয়েছে, চতুর্থ গতিসূত্র বলে কিন্তু কিছু নেই। ওকে, আচ্ছা, পরবর্তী প্রশ্ন। তো বৌদ্ধ ধর্মের ধর্মগ্রন্থ আমরা জানি ত্রিপিটক। তো সেই ত্রিপিটকের মধ্যে আমরা দেখব একটি হচ্ছে অভিধর্ম পিটক। অভিধর্ম পিটক নিম্নের কোনটি নিয়ে আলোচনা করে? তো 3টি পিটক নিয়ে গঠিত হচ্ছে ত্রিপিটক। একটা হচ্ছে বিনয় পিটক, অভিধর্ম পিটক এবং সুত্ত পিটক। এই হচ্ছে 3টি পিটক এবং এগুলি পালি ভাষায় রচিত। অভিধর্ম পিটকে কি বলা হয়েছে? দার্শনিক চিন্তাভাবনা, যারা সংঘতে যোগদান করে তাদের নিয়ম শৃঙ্খলা, গৌতম বুদ্ধের শিক্ষণ, নাকি সারনাথের স্তম্ভ প্রসঙ্গত গল্পসমূহ। তো এখানে যে অপশনগুলো রয়েছে তোমরা পাচ্ছ অভিধর্ম পিটক, যেখানে দার্শনিক চিন্তা ভাবনা, বৌদ্ধ ধর্মের দার্শনিক চিন্তা ভাবনা অভিধর্ম পিটকে আছে। বিনয় পিটকে আছে সন্ন্যাস, বৌদ্ধ সন্ন্যাসীদের জীবন যাত্রা কেমন হবে সেটা তোমরা বলবে। সত্য পিটকে কি আছে? আচ্ছা, পরবর্তী প্রশ্ন হচ্ছে বায়ুমণ্ডলে কোন নিষ্ক্রিয় গ্যাস সবচেয়ে বেশি পরিমাণে থাকে? সহজ প্রশ্ন, প্রত্যেকে আশা করি এটা পারবে। রেলওয়ে গ্রুপ ডি 2014 সালে প্রশ্নটা এসছে। বায়ুমণ্ডলের নিষ্ক্রিয় গ্যাস যেগুলো আছে সব থেকে বেশি কোনটি আছে? জিনন, রেটন, নিয়ন, আর্গন। সঠিক উত্তর কি হবে? তো বায়ুমণ্ডলে আমরা দেখব যে নিষ্ক্রিয় গ্যাসগুলো রয়েছে তার মধ্যে আর্গন সব থেকে বেশি রয়েছে এবং মনে রাখবে রেডন গ্যাস সব থেকে কম পাওয়া যায়। সব থেকে কম পাওয়া যায় কোন গ্যাস? সেটি হচ্ছে রেডন গ্যাস। নিষ্ক্রিয় গ্যাস আর কি কি রয়েছে? হিলিয়াম আছে, হিলিয়াম, নিয়ন, আর্গন, রেডন, জেনন, ক্রিপ্টন। তো এইগুলো কিন্তু রয়েছে নিষ্ক্রিয় গ্যাস। হিলিয়াম হচ্ছে সব থেকে হালকা গ্যাস, হিলিয়াম হচ্ছে সব থেকে হালকা নিষ্ক্রিয় গ্যাস, সব থেকে হালকা নিষ্ক্রিয় গ্যাস। নিষ্ক্রিয় গ্যাসের মধ্যে যদি প্রশ্ন করা হয় যে সব থেকে হালকা নিষ্ক্রিয় গ্যাস কোনটি, সেটি হবে হিলিয়াম এবং রেডন হচ্ছে সব থেকে ভারী নিষ্ক্রিয় গ্যাস। সব থেকে ভারী নিষ্ক্রিয় গ্যাস বললে সেটাও কিন্তু রেডন হয়ে যাবে।
সব থেকে ভারী এবং সব থেকে কম পাওয়া যায়, কম পাওয়া যায়। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, কোন রাশির একক ডাইন সেকেন্ড? কোন রাশির একক ডাইন সেকেন্ড? বলো। বল, ভরবেগ, শক্তি, ক্ষমতা, এই যে চারটি রাশি আছে এর মধ্যে ডাইন সেকেন্ড কোন রাশির একক? বলের একক কি? নিউটন। বলের একক হচ্ছে নিউটন, এটা হচ্ছে এসআই একক। সিজিএস একক বললে আমরা বলতাম ডাইন, কিন্তু এটা শুধু ডাইন। ঠিক আছে, ডাইনের সঙ্গে সেকেন্ড গুণ করলে আমরা পাচ্ছি ভরবেগ। ভর ইন্টু বেগ, ডাইন ইন্টু সেকেন্ড, ভরবেগের একক। ভরবেগের সিজিএস একক ডাইন সেকেন্ড, এসআই একক নিউটন সেকেন্ড। ঠিক আছে, তো এটা মনে রাখতে হবে। শক্তির একক কি? শক্তির একক হচ্ছে আর্গ এবং জুল। ক্ষমতার একক আর্গ পার সেকেন্ড, জুল পার সেকেন্ড। আমরা ব্যবহারিক একক আর্গ জুল পার সেকেন্ড যেটা ওয়াট বলছি, এছাড়া হর্স পাওয়ার, এগুলো আমরা ক্ষমতার একক হিসেবে বলি। আচ্ছা, কোনো বস্তুর ভর তার ওজন থেকে আলাদা কারণ কি? কোনো বস্তুর ভর তার ওজন থেকে আলাদা এর কারণ কি? ভিন্ন ভিন্ন জায়গায় সামান্য হেরফের হয় অথচ ওজনের হেরফের অনেক। ভর পরিবর্তনশীল রাশি কিন্তু ওজন স্থির। ভর হলো কোনো বস্তুর পরিমাণের মাপ, কিন্তু ওজন হলো একটি বল। ভর হলো স্থির, কিন্তু কোনো বস্তুকে মেরু অঞ্চল থেকে নিরক্ষীয় অঞ্চলে স্থানান্তরিত করলে তার ওজন বাড়ে। তো এই যে চারটি অপশন রয়েছে, তোমাকে ভালো করে চিন্তা ভাবনা করতে হবে। আচ্ছা, ভর মানে আমরা লিখি মাস এম দিয়ে, আর ওজনটা কি লিখি? ওজনটা লিখি আমরা, ওজন লিখি কিভাবে? বস্তুর ভর ইন্টু অভিকর্ষীয় ত্বরণ। ওজন হচ্ছে তোমার এম ইন্টু জি। ডিফারেন্সটা কোথায়? ওজনে রয়েছে একটা অভিকর্ষীয় ত্বরণ, তার গুণফল ভরের সঙ্গে। তাহলে আমরা জানি ভর হচ্ছে স্থির, এটা হচ্ছে স্থির, ফিক্সড, এটা কোনোভাবে চেঞ্জ হবে না। মানে কোনো বস্তু, একটা বস্তু, এই ধরো একটা পেন, এর একটা ভর রয়েছে হয়তো 30 গ্রাম। তুমি এটা চাঁদে নিয়ে যাও বা যেখানে নিয়ে যাও, এটা 30 গ্রামই থাকবে। কিন্তু যখন ওজন বলবো, এর সঙ্গে অভিকর্ষীয় ত্বরণ গুণ করতে হবে, যে রাশি পাবো সেটাই হবে। তো এখানে যে অপশনগুলো আছে, ভর হলো কোনো বস্তুর একটা পরিমাণের মাপ, কিন্তু ওজন হলো এক ধরনের বল। ওজন হচ্ছে এক ধরনের বল। আচ্ছা, এখানে ভর হলো স্থির, কিন্তু কোনো বস্তুকে মেরু অঞ্চল থেকে নিরক্ষীয় অঞ্চলে স্থানান্তরিত করলে ওজন বাড়ে। দেখো, মেরু থেকে নিরক্ষীয় অঞ্চলে নিলে ওজন কমে, এটা কিন্তু বাড়ে না, এটা কমে। তাহলে এই যে অপশনগুলো রয়েছে এর মধ্যে অপশন 3 অর্থাৎ অপশন সি সঠিক আছে। ভর পরিবর্তনশীল কিন্তু নয়, ভর স্থির কিন্তু ওজন পরিবর্তনশীল, ওই জন্য এটা ভুল, এটাও ভুল আছে। কোন যানবাহন বৃত্তাকার পথে ঘুরে নিচের কোনটি প্রাপ্ত হয়? স্থিতি, কেন্দ্রাভিমুখী বল, পৃথিবীর মাধ্যাকর্ষণ জনিত আকর্ষণ, নাকি কোনোটাই নয়? কোন যানবাহন বৃত্তাকার পথে ঘুরছে, নিচের কোনটি প্রাপ্ত হবে? বলতে পারবে? কোন বস্তু যদি বৃত্তাকার পথে ঘুরতে থাকে, তাহলে কেন্দ্রের দিকে একটা বল কাজ করে, যেটাকে বলা হয়, এদিকে একটা বল কাজ করে, অভিকেন্দ্র বল, যেটাকে বলা হয় অভিকেন্দ্র বল। ঠিক আছে, তো সেটাকেই বলা হচ্ছে কেন্দ্রাভিমুখী বল বা অভিকেন্দ্র বল। এবং এর একটা প্রতিক্রিয়া বল পায়, সেটাকে বলা হয় অপকেন্দ্র বল। একটা সুতো দিয়ে তুমি, সুতোর এক প্রান্তে ধরো একটা কোনো ছোট্ট পাথরের টুকরো হোক বা কোনো একটা পেনই আমরা বাঁধলাম সুতো দিয়ে, এবার ঘোরাতে থাকলাম। এই পেনটা সুতো বরাবর অর্থাৎ বৃত্তাকার পথে ঘুরতে থাকবে, কিন্তু দেখবে হাতে একটা বল কাজ করছে, টান বল, সেটাই হচ্ছে আকর্ষণ বল। যেটা কেন্দ্রের দিকে কাজ করছে সেটাই কিন্তু অভিকেন্দ্র বল। যদি কোনো বালক নির্দিষ্ট বেগে
চলমান রেলগাড়িতে বসে সোজা ওপরের দিকে বল ছোড়ে, তাহলে কোন ঘটনা ঘটবে? এখানে বল মানে হচ্ছে ধরো ক্রিকেট ফুটবলের মতো বল হতে পারে। ওকে, এখানে বল মানে ফোর্স নয়। ওকে, তাহলে বলটি তার সামনে এসে পড়বে। সামনে মানে ধরো এখানে একটা বল ছুড়লাম, এই বলটা সামনে গিয়ে পড়বে, তার পেছনে চলে যাবে, পেছনে যাবে, নাকি বলটি তার হাতে এসে পড়বে, বলটি নিচের দিকে ফিরে আসবে না, উপরে উঠে যাবে। তো এই যে চারটি অপশন পাচ্ছ, তুমি আছো কোথায়? ধরো একটি বালক নির্দিষ্ট বেগে চলমান একটা রেলগাড়িতে, তুমি ট্রেনে বসে আছো, ট্রেনের ভিতরে তুমি হাতে একটা পেন নিয়ে এরকম ছুড়লে, ঠিক আছে, বা তোমার হাতে একটা বল রয়েছে, ক্রিকেট বল, এভাবে ছুড়লে তোমার হাতে এসে কিন্তু পড়বে, সেটা কিন্তু বেরিয়ে যাবে না। অর্থাৎ তুমি যখন একটা ট্রেনের ভিতরে আছো বা একটা বাসের ভিতরে আছো, পুরো সিস্টেমটাই কিন্তু চলছে, বাসের ভিতরে বায়ুটাও সে কিন্তু চলমান। ওকে, কিন্তু তুমি যদি বাসের উপরে ছাদে বসে থাকো, সেখানে কিন্তু এই ঘটনা ঘটবে না, কারণ সেখানে সেখানে কিন্তু বিষয়টা পুরো সিস্টেমটা চলমান কিন্তু না, সেখানে বাস চলছে এবং তার সঙ্গে যে কানেকশন প্রকৃতির সঙ্গে রয়েছে সেটা কিন্তু অন্য ঘটনা দেখাবে। ওকে, আচ্ছা, সেই বিষয়টা কিন্তু এখানে মাথায় রাখতে হবে। অর্থাৎ তুমি যখন বাসের ভিতরে বা কোনো একটা গাড়ির মধ্যে আছো, পুরো সিস্টেমটাই চলছে এবং সবগুলোই চলছে, সেক্ষেত্রে তুমি যেভাবে বলটা ছুড়বে ঠিক সেভাবেই পড়বে। অর্থাৎ এই একটা পেন যদি আমি এইভাবে উপরে তুলি, সেটা হাতে এসেই পড়বে, সামনে এগিয়ে যাবে না বা পিছিয়ে যাবে না। কিন্তু তুমি একটা বাস থেকে হাত বার করে ছুড়লে, তুমি বাস এগিয়ে যাচ্ছে কিন্তু ওই জায়গায় বায়ুটা তো স্থির ছিল, বলটা পিছিয়ে চলে যাবে, তাই তো? আচ্ছা, আশা করি বুঝতে পেরেছ। এবার প্রশ্ন হচ্ছে, দ্বিতীয় শ্রেণীর লিভারের যান্ত্রিক সুবিধা কত হয়? দ্বিতীয় শ্রেণীর লিভারের যান্ত্রিক সুবিধা কি হয়? সর্বদা একের বেশি, একের কম, একের সমান হবে, নাকি উপরে কোনোটি নয়? তো লিভার কয় ধরনের আছে? আমরা জানি 3 ধরনের লিভার আছে, এবং প্রথম, দ্বিতীয়, তৃতীয় শ্রেণীর লিভার হিসেবে আমরা বলি। দ্বিতীয় শ্রেণীর লিভারের যান্ত্রিক সুবিধা, এটি মনে রাখবে, সর্বদা একের বেশি হবে, সর্বদা একের কম হয় তৃতীয় শ্রেণীর লিভারে। তৃতীয় শ্রেণীর লিভারের ক্ষেত্রে আমরা যদি দেখি, যান্ত্রিক সুবিধা সর্বদা একের কম হয়। এবার যদি প্রথম শ্রেণীর লিভারের কথা বলো, প্রথম শ্রেণীর লিভারের কথা বলো, সেক্ষেত্রে কোন ঘটনা ঘটবে? যান্ত্রিক সুবিধা কত হবে? প্রথম শ্রেণীর লিভারের ক্ষেত্রে আমরা 3টে কেস দেখতে পাবো। কি হতে পারে? একের বেশি হতে পারে, একের বেশি হতে পারে, একের কম হতে পারে, একের কম হতে পারে, একের সমান হতে পারে। এই 3টে কেস কিন্তু প্রথম শ্রেণীর লিভারে হতে পারে, একের বেশি, একের কম, একের সমান। এটা হচ্ছে প্রথম শ্রেণীর লিভারের কনসেপ্ট। ওকে, আচ্ছা, পরবর্তী প্রশ্ন। নিচে একটি বস্তু অনুভূমিক তলে সমুদ্র গতিতে গমন করে, তবে এখানে বানানটা একটু ভুল আছে, এটা সমদ্রুতিতে হবে, এটা সমুদ্র গতি বলে কিছু নেই এখানে, সমদ্রুতি, সমদ্রুতিতে গমন করে, তবে বস্তুটি চলার সময় কোন রাশিটি থাকবে না? সমদ্রুতি মানে স্পিডটা সমান, স্পিড, দ্রুতি মানে হচ্ছে স্পিড, দ্রুতি মানে হচ্ছে স্পিড। বা এখানে সমুদ্র না, সমগতিতে যদি আমরা বলি, বানানটা ভুল আছে, এখানে আমি লিখলাম সমগতিতে, মানে একই রকম গতিতে চলতে থাকছে।
তাহলে কোন রাশিটি থাকবে না? দেখো এখানে একটা জিনিস সংজ্ঞাগুলো দেখতে হবে। বেগ মানে ভেলোসিটি। একটা বস্তু এইদিকে যাচ্ছে বা ধরো এদিকে গিয়ে এদিকে যাচ্ছে, তাহলে যে ঘটনাটা ঘটবে এখানে একটা বেগ তুমি পাবে। বেগ মানে হচ্ছে কি? বেগ মানে হচ্ছে সরণ বাই সময়। বস্তুর সরণ কতটা হলো এবং কত সময়ে সে কতটা সরণ হয়েছে তার, সেটা আমরা ভাগ করলে পাচ্ছি বেগ। তাহলে বস্তুটা এই দিক থেকে এইদিকে যদিও যায়, তাহলে এই প্রথম এবং অন্তিম অবস্থান যদি আমরা কানেক্ট করি, তাহলে একটা সরণ পাচ্ছি এবং সময় কতটা লাগছে ভাগ করলে একটা বেগ আমরা পাবো। ওকে, বেগ থাকলে তার সঙ্গে ভর গুণ করে দিলে ভর বেগ পাবো, গতিশক্তিও পাবো। বস্তুর গতি আছে মানে তার গতিশক্তি আছে, হাফ mv স্কোয়ার। গতিশক্তি মানে হাফ mv স্কোয়ার। ওকে, ভরবেগ মানে mv, বেগ মানে আমরা ভি লিখি। ত্বরণ মানে হচ্ছে ভি বাই টি, এই রাশিটা লিখি। অর্থাৎ এই যে জায়গাটা, ত্বরণ কিন্তু থাকবে না। ভালো করে খেয়াল করো, বস্তুর বেগ যদি পরিবর্তন না হয়, ত্বরণ মানে হচ্ছে বেগ বৃদ্ধির হার। কোনো বস্তুর সময়ের সাপেক্ষে বেগ বাড়ছে। তুমি 10 কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছিলে, তারপর 10 থেকে 11, 12, 13, 14, 15, 20, 30, 40, 60 এইভাবে গতিবেগ বাড়াচ্ছ, তখন একটা কি থাকে? ত্বরণ থাকে। অর্থাৎ বেগ বৃদ্ধির হারকে আমরা বলবো ত্বরণ। যদি বস্তু সমান দ্রুতি বা সমগতিতে চলে, তাহলে তার কিন্তু কোনো রকম ত্বরণ থাকবে না। অর্থাৎ সমান সময়ের ব্যবধানে সমান দ্রুত অতিক্রম করছে, তাহলে তার ত্বরণ আর থাকছে না। ত্বরণ মানে তাহলে কি বললাম? ত্বরণ মানে আমরা বললাম বেগ বাই সময়। অর্থাৎ এটা বোঝাচ্ছে বেগ বৃদ্ধির হার। ওকে, চলো এবার প্রশ্ন হচ্ছে, বৃহৎ ডানাযুক্ত নিচের কোন পাখিটি সবচেয়ে বড় সামুদ্রিক পাখি? এসএসসি সিজিএল পরীক্ষায় প্রশ্নটা এসছে, টায়ার 1 শিফট 1, ডেটটা লেখা রয়েছে, দেখে রাখো। বৃহৎ ডানাযুক্ত নিচের কোন পাখি সবচেয়ে বড় হচ্ছে সামুদ্রিক পাখি? সামুদ্রিক মাছ বললে আমরা কি বলতাম? সেটা হচ্ছে ব্লু হোয়েল, নীল তিমি। এখানে লিখে নাও, নোট করে নাও, প্রত্যেকে যারা কানেক্ট আছো নামটা দেখে রাখো। ওয়ান্ডারিং তোমার হচ্ছে অ্যালবাট্রস। ওয়ান্ডারিং অ্যালবাট্রস নামে এক ধরনের পাখি, সামুদ্রিক পাখি বলা হচ্ছে, সেটা সব থেকে বৃহৎ ডানাযুক্ত পাখি। আয়তন অনুসারে ভারতের সর্ববৃহৎ রাজ্য কোনটি? দেখো সহজ প্রশ্ন, এসএসসি জিডি কনস্টেবল এসছে, শিফট 25/1/2023 সালের প্রশ্ন। আয়তন অনুসারে সর্ববৃহৎ রাজ্য ভারতবর্ষের কোনটি আছে? রাজস্থান আছে, তাই তো? এটা একদম মানে প্রত্যেকে পারবে। এবং সব থেকে ছোট, এই ধরনের প্রশ্ন আমরা আগেও করিয়েছি তোমাদের। ছোট হচ্ছে গোয়া। জনসংখ্যার দিক থেকে বললে, আচ্ছা এটা ঠিক পরবর্তী প্রশ্ন দেখো, 25-31, মানে প্রশ্নের লেভেলটা কিন্তু একই রকম রাখছে। শিফট 3, এটা শিফট 2 এসএসসি জিডি 25/1/23 এসছে, প্রশ্নটা 31/1/2023 এসছে শিফট 3-তে। মানে যেটা আমরা বললাম সব থেকে ছোট গোয়া, সেই প্রশ্নটা এসছে ভৌগোলিক দিক থেকে আয়তনে ক্ষুদ্রতম রাজ্য কোনটি? গোয়া হবে। ওকে, অর্থাৎ যে বিভিন্ন শিফটে প্রশ্ন আসছে সেগুলোর লেভেল কিন্তু মোটামুটি সেম রাখা হয়, এটা কিন্তু বুঝতে পারছো তোমরা। আচ্ছা, পরবর্তী প্রশ্ন হচ্ছে, হঠাৎ হঠাৎ এবং অবিরাম ঝড় বিদ্যুৎ সহ বৃষ্টিপাতকে কি বলা হয়? হঠাৎ করে বৃষ্টি আসলো
অবিরাম বৃষ্টি চলছে এবং বজ্রবিদ্যুৎ সহ। এই বৃষ্টিপাতকে কি বলা হয়? মৌসুমের বিরতি, মৌসুমের সূত্রপাত, মৌসুমের মেঘ বিস্ফোরণ, মৌসুমের বিস্ফোরণ। এই যে 4টি অপশন আছে, সঠিক উত্তর কি হবে বলতে পারবে? সঠিক উত্তর হয়ে যাবে এখানে মৌসুমী বিস্ফোরণ বা মৌসুমের বিস্ফোরণ বলা হয়। এটা মৌসুমী বায়ু বিস্ফোরণ বলা হয় না, তো সেটাকেই মৌসুমের বিস্ফোরণ বলা হচ্ছে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, কোন দেশের সাথে উত্তরপ্রদেশের আন্তর্জাতিক সীমানা রয়েছে? উত্তরপ্রদেশ রাজ্যের সঙ্গে আন্তর্জাতিক সীমানা রয়েছে এখানে কার? বলতে পারবে? উত্তরপ্রদেশের সঙ্গে আমরা যদি খেয়াল করি, পাকিস্তান, ভুটান, চীন, নেপাল সীমানা রয়েছে নেপালের সঙ্গে, চীনের সঙ্গে কিন্তু নেই। ওকে, চীনের সঙ্গে নেই, নেপালের সঙ্গে সীমানা রয়েছে উত্তরপ্রদেশের। পরবর্তী প্রশ্ন, ভারতের পশ্চিমে অবস্থিত জলভাগটির নাম কি হবে এখানে? আরব সাগর, বঙ্গোপসাগর, প্রশান্ত মহাসাগর, ভারত মহাসাগর। একদম লেটেস্ট কোশ্চেন, 23 সালের প্রশ্ন। দেখতে পাচ্ছ গত বছরের প্রশ্ন, এসএসসি জিডি কনস্টেবল। স্ক্যান করা বলে কোনোটা বাংলা কোনোটা ইংরেজি চলে আসছে। যাই হোক, তো ভারতের পশ্চিমে অবস্থিত জলভাগটির নাম হচ্ছে আরব সাগর। এটা নিয়ে কোনো সন্দেহ নেই। ভারতবর্ষের পূর্ব দিকে রয়েছে কি? পূর্ব দিকে রয়েছে বঙ্গোপসাগর। ভারত মহাসাগর আমরা বলতে পারি দক্ষিণে আছে, দক্ষিণ দিকে রয়েছে ভারত মহাসাগর। কেরালার বৃহত্তম জলপ্রপাত কোনটি? ভালো করে প্রশ্নটা খেয়াল করো। বৃহত্তম জলপ্রপাত কেরালার, আমরা কুঞ্চিকল জানি ভারতের উচ্চতম জলপ্রপাত। ভারতের উচ্চতম জলপ্রপাত, ভারতের উচ্চতম জলপ্রপাত হচ্ছে কুঞ্চিকল। এবং এটি কোথায়? এটি কর্ণাটক রাজ্যে অবস্থিত। প্রশ্নগুলো খেয়াল করতে হবে, নয়তো ভুল হয়ে যাবে। এখানে যে অপশনগুলো রয়েছে এটা কিন্তু একটু তোমাদের কষ্ট হবে এই প্রশ্নটা অ্যান্সার করতে। আথিরাপিল্লি জলপ্রপাত যেটি আছে কেরালা রাজ্যে এবং এটি কেরালার বৃহত্তম জলপ্রপাত। ভাতচাল জলপ্রপাত এটাও কেরলে। দুধসাগর এটা গোয়াতে নাকি? দুগ্ধধারা, কপিলধারা মধ্যপ্রদেশে, এটা গোয়া মহারাষ্ট্রের সীমানায় আছে। দুধসাগর জলপ্রপাত মান্ডবী নদীর উপরে। ভারতের কোন প্রতিবেশী দেশের সামরিক ভাষা হচ্ছে বার্মিজ? এটা তোমরা অবশ্যই পারবে নিঃসন্দেহে, সহজ প্রশ্ন আছে। ভারতে কোন প্রতিবেশী দেশের সামরিক ভাষা হচ্ছে বার্মিজ? উত্তর কি হবে? উত্তর হয়ে যাবে মায়ানমার হয়ে যাবে। নেপালের ভাষা নেপালি আছে। হিন্দি। ভুটানের ভাষা কি? ভুটানের ভাষা কি বলতো? প্রত্যেকে তোমরা কমেন্ট করে জানাও। আচ্ছা, খাসি পাহাড়ের কোন দিকে, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম কোন অংশে অবস্থিত মৌসিনরাম, যেখানে বিশ্বের সর্বোচ্চ গড় বৃষ্টিপাত হয়? উত্তর হবে দক্ষিণ অংশ। মনে রাখবে, খাসি পাহাড়ের দক্ষিণ অংশে মৌসিনরাম অবস্থিত, যেটা মেঘালয়, মেঘালয়ের চিরাপুঞ্জির মৌসিনরাম, যেখানে পৃথিবীর সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়। আচ্ছা, ভুটানের ভাষা আমরা কি বলছিলাম? ভুটানের ভাষা হচ্ছে জোংখা। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, নিম্নের কোন রাজ্যে, কোন ভারতীয় রাজ্য চীনের সাথে সীমানা ভাগ করে না? দেখো, এই যে প্রশ্নটা এর আগে একটা প্রশ্ন করিয়েছি, ওটার সঙ্গে কানেক্টেড আছে। সিকিম, হিমাচল প্রদেশ, উত্তরপ্রদেশ। সিকিম, হিমাচল প্রদেশ, উত্তরপ্রদেশ সঙ্গে চীনের সীমানা আছে। একটু আগে বললাম উত্তরপ্রদেশের সঙ্গে সীমানা নেই। অরুণাচল প্রদেশ, হিমাচল প্রদেশ, সিকিমের সঙ্গে চীনের সীমানা রয়েছে, উত্তরপ্রদেশের সঙ্গে কিন্তু সীমানা নেই। ওদিকে ইউনিয়ন টেরিটরি দেখি আমরা, লাদাখ, তার সঙ্গে সীমানা রয়েছে।
আচ্ছা, পরবর্তী প্রশ্ন, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট পরিপূর্ণ পরিপাক কোথায় হয়? ক্ষুদ্রান্ত, বৃহদান্ত্র, লিভার, খাদ্যনালী। এই যে 3 রকমের খাদ্য পরিপূর্ণ পরিপাক হয়, মনে রাখবে ক্ষুদ্রান্ত। ক্ষুদ্রান্ত, অপশন এ সঠিক উত্তর আছে। আচ্ছা, আমাদের যে প্র্যাকটিস ব্যাচ, এই ধরনের প্রশ্ন প্যাটার্নে আলোচনা করা হবে আরো দীর্ঘ সময় ধরে। ঠিক আছে, খুব দারুণ করে ক্লাস করানো হবে। তোমরা যারা নিতে ইচ্ছুক, মাত্র 499 প্রাইস রয়েছে, অবশ্যই অবশ্যই জয়েন করতে পারো। নিঃসন্দেহে একটা দুর্দান্ত প্র্যাকটিস ক্লাস সেখানে প্রোভাইড করা হবে প্রত্যেকটা বিষয় থেকে। এবং অন্যান্য ব্যাচ রয়েছে, তোমাদের এসএসসির ফাউন্ডেশনও আছে, রেলওয়ে ফাউন্ডেশন, আলাদা আলাদা ব্যাচ আছে। আচ্ছা, একজন সুস্থ স্বাভাবিক মানুষের রক্তচাপ হলো কত? 120/80 mmHg। নিম্নের কোন কার্বোহাইড্রেটটি মানুষের পাচনতন্ত্রে পাচিত হয় না? কোন কার্বোহাইড্রেট মানুষের পাচনতন্ত্রে পাচিত হয় না? উত্তর কি হবে? স্টার্চ, সেলুলোজ, গ্লাইকোজেন, গ্লুকোজ। তো এখানে যে অপশনগুলো পাচ্ছি আমরা, সেলুলোজ এটি কিন্তু পাচিত হয় না, যেটি উদ্ভিদের দেহে থাকে। নিম্নলিখিত কোনটি, এখানে ভেঙে গেছে, কোনটি বৃক্কের গঠনগত এবং কার্যগত একক? সহজ প্রশ্ন, এটা এসএসসি সিজিএল এসছে এই ধরনের প্রশ্ন। সহজ কঠিন মিলিয়ে থাকে সব পরীক্ষায়, যে একদম টোটাল কঠিন হবে তা নয়, আবার টোটাল সহজ হবে তা নয়। সহজ কঠিন মিডিয়াম সব রকম লেভেলের কোশ্চেন তোমরা পাবে। নেফ্রন যেটা সহজ প্রশ্ন, বৃক্কের গঠনগত কার্যগত একক। বিজ্ঞানের কোন শাখার মাধ্যমে সামাজিক বিভিন্ন ঘটনার তদন্তজনিত বিষয়বস্তু নিয়ে আলোচনা করা হয়? মনস্তাত্ত্বিক বিজ্ঞান, যেটাকে বলা হয় সাইকোলজি, অঙ্গ সংগঠন বিদ্যা, ফরেন্সিক বিভাগ, ক্যালোলজি বা সৌন্দর্যন বিদ্যা। তো এখানে বিভিন্ন ঘটনার তদন্ত করা হয়, সেটা ফরেন্সিক বিভাগে, ফরেন্সিক বিজ্ঞানের মধ্যে পড়ছে। অপশন সি এখানে সঠিক উত্তর হয়ে যাবে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন হচ্ছে, নিম্নের কোনটি দ্বারা বাতাসের গতিবেগ পরিমাপ করা হয়? এটা তোমাদের আগের দিনের হোমওয়ার্ক ছিল, তাই তো? সঠিক উত্তর হচ্ছে অ্যানিমোমিটার। স্পিডোমিটারে গতিবেগ, হাইগ্রোমিটারে বাতাসের আর্দ্রতা পরিমাপ করা হয়। আচ্ছা, কোন উপাদান ভাঙনের ফলে দূষিত ইউরিয়া উৎপন্ন হয়? এটা তোমাদের আজকের হোমওয়ার্ক থাকলো। আজকের সেটে 26 কোশ্চেনের মধ্যে তোমার স্কোর কত হয়েছে একটু জানিয়ে দেবে। এবং এই ধরনের কোশ্চেন আমরা করাচ্ছি নতুন যে ব্যাচ লঞ্চ হয়েছে সেখানে, এসএসসির ব্যাচে। তো প্রত্যেকে যারা কানেক্ট আছো, আমাদের ফ্রি ক্লাসগুলো পেতে দা ওয়ে অফ সলিউশন TWS একাডেমি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখো। এবং TWS একাডেমি অ্যাপে আমরা পেড কোর্স করাচ্ছি, এবং এই অ্যাপ তোমরা প্লে স্টোরে পাচ্ছ। ঠিক আছে, ওকে। তো আজকের সেশন এখানে এন্ড করছি। সেশনটি ভালো লাগলে লাইক শেয়ার করে দিও এবং পড়াশোনা করতে থাকো খুব ভালো করে। আপকামিং যে পরীক্ষাগুলো দিচ্ছ সেটা যেন তুমি একদম ভালোভাবে কোয়ালিফাই করতে পারো, সেই উদ্যোগে কিন্তু পড়তে থাকো। ওকে, টাটা, বাই।